পলিটিক্স পডকাস্টের আজকের টপিক হলো ইরান যুদ্ধের হুতিদের ফাইনালি যোগদান করা। ফার্স্ট অফ অল, ইরান যুদ্ধে হুতিরা এর আগেও কোনো না কোনো ওয়েতে ছিল যুদ্ধে, বাট এই প্রথম তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে বা তাদের ফুল স্ট্রেংথ নিয়ে জয়েন হয়েছে, যা অ্যাটলিস্ট যুদ্ধের প্রথম যে 40 দিন ছিল, যেটাকে আমরা যুদ্ধের ফার্স্ট ফেজও বলতে পারি। যদিও যুদ্ধ কোনো সময় দুনিয়ার কোনো কমন সেন্সের মানুষ বলতে পারবে না যে আসলে যুদ্ধ প্রথম 40 দিনের পরে গত 2 সপ্তাহ আগ পর্যন্ত বন্ধ ছিল, বিকজ ইসরায়েল লেবাননে কন্টিনিউসলি অ্যাটাক করতেছিল। লেবাননের ইতিহাস সবচেয়ে ভয়াবহ অ্যাটাকগুলো কিন্তু এই সময়ের ভিতরে হয়েছে। সো এটা কোনো যুদ্ধের বন্ধের ডাক তো ছিল না। সো আজকে আমরা বিভিন্ন ডিসকাশন করব, কিছু কিছু পয়েন্ট আমরা দেখার চেষ্টা করবো যে আসলে সাডেনলি এতটা হেভিলি সকল কিছু ব্রেক করতেছে কেন। যদিও মনে হইতেছিল যখন এমওইউ সাইন হয় যে যুদ্ধ অ্যাটলিস্ট বন্ধ না হইলেও এমন একটা গতিতে চলবে যেখানে আসলে মানুষ নোটিস করবে না আসলে কোনো কিছু হইতেছে, সকল কিছু একটা নিউ নর্মালে পরিণত করবে। সো আমরা ডিসকাশন করব, ইরান যুদ্ধকে নিয়ে ডিসকাশন করব, হুতিদেরকে নিয়ে ডিসকাশন করব, মোহাম্মদ বিন সালমানকে নিয়ে ডিসকাশন করব। অ্যান্ড ফার্স্ট অ্যান্ড লাস্ট পয়েন্ট হবে যে এই সকল কিছুর ভিতরে আসলে ইসরায়েল কোথায়। সো আমরা শুরু করি হুতিদেরকে নিয়ে। ফার্স্ট অফ অল, হুতি ইন জেনারেল একটা পাওয়ারফুল স্টেটের অ্যাক্টর হিসেবে এই যুদ্ধে আছে, এবং ইন জেনারেল যখনই আমরা বিগ প্লেয়ারদের কথা বলি রিজিয়নে, এখানে ইয়ামিনদেরকে আমরা এখন আর নেই না। যদিও ইয়ামিন হিস্টোরিক্যালি অনেক পাওয়ারফুল স্টেট ছিল, এবং আজকের দিন পর্যন্ত তারা মিলিশিয়া ট্যাগ যদিও তাদের গায়ে লাগানো, স্টিল তারা যখন বিহেভ করে, তারা যখন অ্যাক্ট করে, ওটা শুধু মিলিশিয়াদের মতন কিন্তু অ্যাক্ট করে না, তারা একটা প্রপার সিভিলাইজেশনাল রাষ্ট্র। অনেক রাষ্ট্র আছে, লেবাননের কথা আমরা বলতে পারি, জর্ডানের কথা বলতে পারি, কুয়েত, বাহরাইন, কাতার, আরব আমিরাত, ওমান, এগুলো আর্টিফিশিয়াল ক্রিয়েট করা রাষ্ট্র, ছোট রাষ্ট্র। এগুলো থ্রু আউট হিস্টোরিতে কখনো অ্যাজ এ সিভিলাইজেশনাল বিগ এম্পায়ার হিসেবে কোনো সময় উঠে আসে না। এই রাষ্ট্রগুলো যদি এখন মাসেল শো করতে পারে অ্যান্ড একটা প্রপার ফাংশনিং স্টেট হিসেবে সামনে আসতে পারে, দেন ইয়ামেন থ্রু আউট হিস্টোরিতে, যদি আমি হিস্টোরি আসলে দেখি, মুসলিম সিভিলাইজেশনের কথা যদি আমরা বলি, গত 1500 বছরে ইয়ামেন অলওয়েজ অনেক কি একটা অংশ ছিল মুসলিম সিভিলাইজেশনের। সো ইয়ামেনদেরকে নিয়ে ফার্স্ট অফ অল একটা রোমান্টিসাইজিং এর অন্যতম কারণ হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে যে যদি তোমরা ইসলাম দেখতে চাও, সিরিয়া, শাম বা ইয়ামেনে যাও। সো ইয়ামেন একটা সিগনিফিকেন্ট প্লেস। সো গত 30-40 বছর আসলে দেখা গেছে, স্পেশালি বরন টেররের পরে, যখন ইন্টায়ার রিজিয়নে আমেরিকা তার যুদ্ধ, তার সকল ধরনের বাজে অ্যাক্টিভিটি করা শুরু করে, এর ভিতরে তারা ইন্টায়ার সিভিলাইজেশনাল রাষ্ট্রগুলোকে আসলে ধ্বংস করা শুরু করে। সিরিয়াকে ধ্বংস করে, লিবিয়াকে ধ্বংস করে, মিশরকে ধ্বংস করে, দেন ইরাককে ধ্বংস করে, ইরাকের মাধ্যমে আসলে সকল কিছু শুরু করে, ইয়ামিনকে ধ্বংস করে, দেন আফগানিস্তান, সেন্ট্রাল এশিয়ার দেশগুলোকে তারা আঘাত করে, পাকিস্তানকে একটা মেজর সেট ব্লো দেন। এই সময় ইয়ামেন একটা বিগ প্লেয়ার থেকে কয়েকটা টুকরো আসলে পরিণত হয়, যেখানে দুইটা পার্টি লড়াই করতেছে, একটা সুন্নি পপুলেশনদের আর একটা শিয়া পপুলেশনদের। যদিও আমরা যখনই শিয়া সুন্নি পপুলেশনের কথা বলি, আমরা অটোমেটিক্যালি ধরে নেই যে যখনই সুন্নি বলি, সুন্নিদের শুধু একটা গ্রুপ। যখনই আমরা শিয়াদের কথা বলি, ওইখানে শুধু আমরা মনে করি ইরানি শিয়া ও ইয়ামেনি জাইদি শিয়া। ওই ভিন্নতাগুলোকে আমরা আসলে দেখি না, আমরা তখন বলি যে ইরান শিয়াদেরকে রিপ্রেজেন্ট করতেছে। সো সকল কিছু আমরা ওই লেন্স থেকে দেখা শুরু করি। যদিও ইয়ামিনে যে শিয়া পপুলেশন বা তাদের যে ওভারঅল প্র্যাকটিস, এগুলো সুন্নিদের থেকে খুব বেশি ভিন্ন না। যদিও আমি
থিওলজিক্যাল ডিসকাশন করতে পারবো না, বিকজ আমার ওই নলেজই নেই। বাট যদি কারো এই কি ডিটেলস গুলোকে আসলে দেখতে মন চায়, আপনি গুগলে গিয়ে সার্চ করেন বা ইউটিউবে গিয়ে সার্চ করেন জাইদি শিয়া ও ইয়াসির কাদরি, তার ডিটেলসে ডকুমেন্টারি স্টাইলে ভিডিও পাবেন, যেখানে সে কি ডিটেলস গুলোকে আসলে তুলে ধরছে। ওটা ভালো মন্দ ডিসকাশন পরে, বাট আমরা যেটা ব্রেন ব্রাশ দিয়ে আসলে সকল কিছু এক কালার রং করে দিই যে শিয়া, দ্যাট মিনস ইরানের এফিলিয়েশন আছে। বাট ইরান যেরকম একটা সিভিলাইজেশনাল স্টেট বা একটা এম্পায়ার ছিল হিস্টোরিক্যালি, ইয়ামেন অলসো এ সিভিলাইজেশনাল স্টেট যার একটা হিস্ট্রি আছে ইরানের মতোই। আই মিন ইয়ামেনকে আমরা অনেক বেশি ছোট করে দেখি যখন আমরা এই ধরনের কোনো মানে একই কালার দিয়ে সকল কিছু আসলে রং করার চেষ্টা করি, বিকজ ইয়ামেন একটা সিভিলাইজেশনাল রাষ্ট্র, তার একটা আইডিওলজি, একটা পরিচয়, একটা ভিন্ন পরিচয় আছে যা তারা শুধু ক্যারি করে। অ্যান্ড ওই পরিচয়ের ভিতরে আমরা অনেক বড় যে ভুল করি, যে আমরা বড় যে ভুলটা আসলে করি, এই ভুলটা অনেকটা এরকম যে আমরা ইয়ামেনের ওই পরিচয়, ওই আইডেন্টিটিটাকে আসলে আমরা কিল করি। যখনই আমরা ইয়ামেনকে ডিমেন বলবো না, যে আসলে ছোট করে দেখার আসলে কোনো ফ্যাক্টর আসে না, এটা অনেকটা সেরকম যে আমরা আসলে ডিটেলসের দিকে আসলে নজর দিতে চাই না, যে ডিটেলসটা আসলে আমাদের জানা প্রয়োজন। আরবে যখনই আমরা বিগ প্লেয়ারদের কথা চিন্তা করি হিস্টোরিক্যালি, আমরা সবসময় চিন্তা করি শাম, ইরাক, এই রিজিয়নের কোনো এম্পায়ারকে। আব্বাসীয় খিলাফত ইরাক সেন্ট্রিক ছিল, যদি ওই সময় ইরাক নাম ছিল না। বাট যখনই আমরা বিগ প্লেয়ারদের কথা চিন্তা করি, অটোমান এম্পায়ারের কথা আমরা চিন্তা করি, তার যাত্রা শুরু হয়েছে আসলে সিরিয়ার কোনো এক রিজিয়ন থেকে, যা পরবর্তী সময় কনস্টান্টিনোপল পর্যন্ত গিয়েছে। সো সো ইয়ামেনকে আমরা অনেক বেশি আসলে ছোট প্লেয়ার ধরে নিয়েছি, বা অনেক বেশি স্টোরিতে ইজি করার জন্য আমরা ইয়ামেনকে লিটারেলি অনেক নালিফাই করছি যে ইয়ামেন একটা ইরানের পাপেট। সো আমি কেন বলতেছি এই ব্যাক স্টোরিটা, যে ইয়ামেন যদি সিভিলাইজেশনাল পাওয়ার হয়, তার একটা নিজস্ব স্টেট থাকতে পারে। আমরা ডেফিনেটলি ইরান একটা শিয়া মেজরিটি রাষ্ট্র, অ্যান্ড অনেকেই বলে যে সুন্নিদের যেরকম খিলাফত ছিল, শিয়াদের জন্য আজকের ইরানের যে ইসলামিক রেভলিউশন বা আইআরজিসি, তারা অনেকটাই শিয়াদের খিলাফতের মতোই রাষ্ট্র পরিচালনা করতেছে। সো ইয়ামেন জাইদি হওয়ার কারণে তারা ওই 12 যেই সেক্ট হয় ইরানিদের, তার থেকে একটু ডিফারেন্ট, তাদের থেকে একটু ভিন্ন ওয়ার্ল্ড ভিউ রাখে। অ্যান্ড তারা যেই ওয়ার্ল্ড পাওয়ারের ফ্যাসিনেশন করে ইরানিরা, ওই সেম ফ্যাসিনেশনটা হয়তো ইয়ামিনীদের নাই। বাট তাদের রাষ্ট্রের ক্ষমতা নেওয়ার যে ফ্যাসিনেশন, এটা তারা এমন না যে আসলে নতুন কোনো ফ্যাসিনেশন করতেছে, তারা বলতেছে যে এই রিজিয়নে আমরা ক্ষমতায় আছি অলমোস্ট 1000 বছরের উপরে। তার জন্য তারা কিন্তু আসলে ইমামের নামও দেয়, খুবই তাদের ইমামের সংখ্যা অনেক বেশি হয়। তারা ওই 12 জন ইমামকেই ওই লিস্টের ভিতরে করে না, ইনক্লুড করে না। আই মিন শুধু ওই 12 জনকে ইনক্লুড, আরো অনেক বেশি মানুষকে তারা একত্র হিসেবে মানে ওই লিস্টের ভিতরে আসলে তারা নেয়। সো জাইদিরা একটা ইন্টারেস্টিং পার্ট হইলো যে জাইদিরা অনেকটাই হানাফি মাযহাবের ক্লোজড প্র্যাকটিস করে, সকল কিছু ওভারঅল তাদের ওয়ার্ল্ড ভিউ অনেকটাই সেম। তার জন্য অনেকেই বলে যে ইয়ামিনীদের শিয়া একটা মাযহাব হওয়া সত্ত্বেও, যেহেতু তারা বলে তারা শিয়া মাযহাব, বাট তাদের ওভারঅল প্র্যাকটিসে খুব বেশি ডিফারেন্স কোনো কিছু নাই কম্পেয়ার টু সুন্নি বা হানাফিদের, বিকজ একটা হিস্টোরিক্যাল লিনিয়েজও কিন্তু আসে হানাফিদের আরব রিজিয়ন থেকে। এটা তো খুবই রিসেন্টলি যে ওয়াহাবিরা এত ডমিনেন্ট ফিগার হয়েছে, গত 100 বছর, এবং হাইস্ট গেলে 150 বছর হবে। সো যখন হুতিরা, যারা ইয়ামেনের এখন ডমিনেন্ট ফিগার, তারা কোনো বিগ ইম্প্যাক্ট আসলে ক্রিয়েট করতে পারে যে কোনো ধরনের যুদ্ধে, আমরা ধরে নিই বা আমরা বলা শুরু করি যে ইরান করতেছে। সো এই জিনিসটা করার কারণে আমরা, আমার মনে হয় অনেক বেশি আমরা নালিফাই করি
ইয়ামেনকে একটা হিস্ট্রিক্যাল ফিগার হিসেবে মানতে, যে ইয়ামেন একটা বিগ প্লেয়ার ছিল। তার ডেফিনেটলি পপুলেশন এখন এত বেশি না, ওভারঅল কান্ট্রির যে পাওয়ার এটা খুব বেশি না, বিকজ তারা গত 15-20 বছর ধরে যুদ্ধের ভিতরে আছে। তার জন্য একটা সিগনিফিকেন্ট লস তাদের হয়েছে। তাদের হিউম্যানিটেরিয়ান যেই লস, এটা অল টাইম হাই। বাট তার জন্য কি আমরা আসলে বলতে পারি যে ইয়ামেন ইরানের পাপেট বা ওই ধরনের কোনো মিলিশিয়া গ্রুপের মতো আসলে কাজ করে, যেটা আসলে হিজবুল্লার ক্ষেত্রে অনেকটাই সত্য। বাট হিজবুল্লার একটা সিগনিফিকেন্ট স্টেক আছে লেবাননে, ইয়ামেনের তার থেকে অনেক বেশি আনসারুল্লাহর বা হুতিদের স্টেক আরো অনেক বেশি। তাদের একটা হিস্টোরিক্যাল লিনিয়েজ পর্যন্ত আছে, যে তারা আসলে বলে যে আমাদের 800 বা 900 বছরের একটা ইতিহাস তারা দেখাইতে পারে যে আমরা এই লিনিয়েজ থেকে আসলে আসতেছি। তো তার জন্য ইয়ামেনে কোনো ধরনের ক্ষমতা আসলে ওই ক্ষমতা আমাদের হবে। বাট অন্যদিকে যখন আমরা হিজবুল্লার কথা বলি, আমরা এটা বলতে পারি না। সো যদি হুতি যুদ্ধে অংশগ্রহণ করে, দ্যাট মিনস ইয়ামেন অ্যাজ এ স্টেট, একটা সিভিলাইজেশনাল স্টেট, একটা পাওয়ারফুল স্টেট কোনো এক সময় ছিল, ডেফিনেটলি এখন এত বেশি পাওয়ারফুল না, বাট তাদের ওই ডেপথ আছে একটা যুদ্ধকে লং ক্যারি করার জন্য কোনো সাপোর্ট ছাড়া। বিকজ তাদের রাষ্ট্রে যথেষ্ট পরিমাণে রিসোর্সেস আছে বা যথেষ্ট পরিমাণ ট্যালেন্ট আছে এই বিষয়গুলোকে লম্বা টানার ক্ষেত্রে। এখন এই গেল তো হুতিদের পয়েন্ট, যে আসলে হুতিরা জয়েন করছে যুদ্ধে, কেন করছে তার জন্য আমাদের দেখতে হবে যে এই ইন্টায়ার কনফ্লিক্ট আসলে শুরু কেন হইলো। এটা সাডেনলি হয়েছে, বাট এই বিল্ড আপ আসলে হইতেছিল, এটা কোনো সময় বন্ধ হয়নি। তো তার জন্য যদি কেউ আসলে বলে যে যুদ্ধ যুদ্ধ আবার শুরু হয়েছে, দেন ওই শব্দটাতে ইস্যু আছে, বিকজ যুদ্ধ কখনো বন্ধই হয়নি। যখন প্রথম 40 দিনের পরে তারা একটা টেম্পোরারি সিজফায়ারে যায়, ওই টেম্পোরারি সিজফায়ারে দেখা যাইতেছিল যে ইসরায়েল যেদিন সিজফায়ার করে এর পরের দিন লেবাননের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অ্যাটাক করে, ঠিক তার পরের দিন। সো ইসরায়েল ওই সময় ক্লিয়ার করে দেয় যে কোনো ধরনের সিজফায়ার আমরা যাইতেছি না, সো কল সিজফায়ার। তো তারা ওই সো কল সিজফায়ারকে আসলে মানতেছিল না, এবং তারা বলতেছিল যে আমরা, এবং তার ওপিনিয়ন বলতেছিল যে আমরা আমাদের সময় মতন এগেইন ইরানকে আঘাত করব। এন্ড তারা ওই কথাটা আসলে মানছে। ইসরায়েল বাই দ্য ওয়ে, কত ইন্টারেস্টিং পার্ট, যে মুসলিম দেশগুলো সবসময় এক মুসলিম দেশ আরেক মুসলিম দেশ থেকে দোষারোপ করে যে এই দেশ অনেক বেশি এক্সট্রিমিস্ট, এই দেশ এই ধরনের অ্যাক্টিভিটি করতেছে। বাট অন্য ক্ষেত্রে ইসরায়েল যখন এক্সট্রিমিস্ট ওই কাজগুলো করতেছে, স্টিল আমরা ইসরায়েলকে ওই ওই কথাগুলো দিয়ে স্বীকৃতি দেই না, বা ওই ধরনের কোনো কিছু দিয়ে এলিগেশন দেই না, বা ট্যাগ ট্যাগ লাগাই না। বাট মুসলিমরা একদিকে ফার্স্ট অফ অল এক্সট্রিমিস্ট হইতেও পারতেছে না, বিকজ অফ ল্যাক অফ রিসোর্স, বা ওই ইচ্ছার জায়গাটা আসলে আমরা তৈরি করি না। অন্যদিকে ইসরায়েল যখন করতেছে, আমরা প্রপার রেটরিক বিল্ড করা যে ইসরায়েল এই কাজগুলো করতেছে, ওই কাজগুলো মুসলিমরা করতে চায় না। একদিকে ইরান যে চুপে চুপে আস্তে আস্তে আসলে কোনো কিছু ক্রিয়েট করছে, কোনো কিছু আসলে বলতে পারে না, রেটরিক্যালি অনেক বেশি ক্লিয়ার কাট না, অনেক ক্ষেত্রে বলতেও পারে না যে আসলে কোনো অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে ইরান এখনো দুনিয়ার বেশিরভাগ মানুষের রেটরিককে আসলে ইউজ করতে চায়, যা একটা ব্লান্ডার হিসেবে আসলে দেখা যাইতেছে, এবং এখন তো অনেক বেশি ক্লিয়ার যেটা আসলে ব্লান্ডার ছিল। বাট ইসরায়েল ফার্স্ট অফ অল ওয়ার্ল্ড কে কি বলতেছে অ্যাবসলিউটলি কেয়ার করে না। ইসরায়েলিদের দুইটা সাইড বা গ্রুপ তৈরি হয়। একটা গ্রুপ হয় ডোমেস্টিক গ্রুপ, যারা রেটরিক্যালি এক্সট্রিমিস্ট রেটরিক ওয়ার্ড বলবে, যা সাধারণ কোনো মানুষ শুনতেই পারবে না, কনজিউম করতে পারবে না। আরেকটা গ্রুপ হয় যারা ইন্টারন্যাশনাল মিডিয়াকে বা ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটসদেরকে ফেস করে। তাদের আবার রেটরিক হয় অ্যাবসলিউটলি ডিফারেন্ট। ইরানও ট্রাই করছে, ইরান একদমই ট্রাই করেনি ব্যাপারটা এরকম না, বাট অধিকাংশ মুসলিম দেশ, ইউনাইটেড নেশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এই ধরনের একটা বাবলের ভিতরে আটকে আছে যে আমরা ইন্টারন্যাশনাল ল মানব।
একদিকে আমেরিকা ও ইসরায়েল, যার অ্যাবসলুটলি কোনো কেয়ার করে না ইন্টারন্যাশনাল ল, অন্যদিকে যার এগেনস্ট ইন্টারন্যাশনাল ল ব্রেক করা হইতেছে, সে বলতেছে আমি ইন্টারন্যাশনাল ল মানি, তার জন্য আমি ইন্টারন্যাশনাল ল এর এগেনস্টে যাই, এ ধরনের কোনো অ্যাক্টিভিটি বা মুভমেন্টকে আমি চালাবো না আমার দেশে। সো কতটা ব্লান্ডার যদি আমরা দেখি, এই সিদ্ধান্তগুলো দিয়ে আসলে আমরা বুঝতে পারি। এখন আসি সৌদি আরবের দিকে, যে সৌদি আরব ফার্স্ট অফ অল এই যুদ্ধের শুরু থেকে আসলে মনে হইতেছিল যে তাদের জন্য অনেক বড় একটা শক যে এই যুদ্ধ আসলে হইতেছে। বিকজ সৌদি আরব গত 15-20 বছরে একটা ইমেজ তৈরি করতে চাইতেছিল যে তারা নিউ লাস ভেগাস হবে, যেখানে এতদিন মানুষ দুবাইয়ে যাইতো, এখন মানুষ রিয়াদে যাবে। এন্ড তারা সাকসেসফুল অনেক কিছু পুল অফ করতেও পারতেছিল, একটা সিগনিফিকেন্ট ইনভেস্টর আসতেছিল, অ্যান্ড সৌদিদের অলমোস্ট $1 ট্রিলিয়ন খরচ করতেছিল, ইনভেস্ট করতেছিল তাদের বিভিন্ন প্রজেক্টে, যা এখন অলমোস্ট ক্লিয়ার যে অধিকাংশ প্রজেক্ট ফেল হয়েছে। এর ভিতরে তারা এতটাই ক্লিয়ার ছিল আমেরিকাকে নিয়ে যে আমেরিকা নো ডাউট আমাদের পাশেই থাকবে, যে কোনো ধরনের খারাপ সময়ে, কোনো ধরনের যুদ্ধ লাগলে আমেরিকা দেখবে। সো যখন ইসরায়েল 2025 সালে যুদ্ধ শুরু করে, সৌদি আরব অনেক ক্লিয়ার কাট ছিল যে এই যুদ্ধ আসলে লম্বা যাবে না, অ্যান্ড সৌদি আরব চাইতেছিল যে ইসরায়েল কোনো না কোনোভাবে আইআরজিসিকে ইরানের ভিতর থেকে, পাওয়ার থেকে আসলে দূরে নিতে পারবে, বা একটা সিভিল ওয়ার টাইপ সিনারিও ক্রিয়েট করবে, যেখানে ইন্টার মিডল ইস্টে সৌদির অপোনেন্ট হিসেবে আর কেউ থাকবে না। বিকজ সৌদি ইসরায়েলকে আবার অপোনেন্ট হিসেবে দেখে না, আইরনিক্যালি। বিকজ যদি কোনো রাষ্ট্র ওপেনলি বলে থাকে যে আমরা এক্সপেনশনিজম বা ইম্পিরিয়াল হেজিমনি অ্যাচিভ করতে চাই, তাহলে ওইটা ইসরায়েল। ইরান যে কোনো ধরনের ফ্যাসিনেশন রাখতে পারে, বাট তারা এখনো ইন্টারন্যাশনাল ফেস বাঁচানোর জন্য ডোমেস্টিকে খুব বেশি কোনো এক সময় রিপিট করলেও এখন অনেক বেশি তারা রেস্ট্রিন করছে যে আমরা কোনো ধরনের ইম্পিরিয়াল ওই ফ্যাসিনেশনে যাব না। তার জন্য ইরাক 2003-এ সাদাম অ্যাটাক হওয়ার পরে ইরান চাইলে ডেফিনেটলি ইরাকের বিশাল বড় একটা অংশকে তারা কোনো কোনো বইতে তাদের ভিতরে নিতে পারতো, যে আমেরিকা ওই সময় সাপোর্ট করতো, বাট ইরান করে নাই। সো ইরানের ইম্পিরিয়াল হেজমনি যে ফ্যাসিনেশন, এটা খুব বেশি নাই, বাট ইসরায়েলের আছে। স্টিল আমরা আরব রাষ্ট্রগুলোর এই বিষয়গুলো দেখলে অনেক বেশি আমি অবাক হই, যে একটা সাইড ইরান, যাকে আমরা এত ইভেল হিসেবে দেখানোর চেষ্টা করি, যার ইভেল ইন্টেনশন থাকতেও পারে আমি ধরে নিলাম, বাট সে করার ওই ক্যাপাসিটি রাখে না, তার আমেরিকার মতন গ্রেট অ্যালাই নাই। অন্যদিকে ইসরায়েল, যার ইন্টেনশন আছে, যার আইডিওলজি আছে, যার ক্যাপাবিলিটিস আছে, ইসরায়েলের নিজের নাই, বাট ইসরায়েল আমেরিকার সাথে মিলে অনেক কিছু আসলে করার মতন যোগ্য। বাট যে যোগ্য তাকে আমরা কোনো কিছু বলতেছি না, যে যোগ্য না, যার ইন্টেনশন আমরা জানি না, সঠিক ক্লিয়ার না, তাকে নিয়ে আমরা পড়ে আসি যে সেই বেল, সে থাকা উচিত না। সো সৌদি আরব 2023-এর 7 অক্টোবর হওয়ার আগ মুহূর্তে মোহাম্মদ বিন সালমানের একটা ইন্টারভিউ ভাইরাল হয়েছিল ওই সময়। এটা ঠিক কয়েক মাস আগে, 2023-এর যখন 7 অক্টোবর হয়, ঠিক কয়েক মাস আগে, মোস্ট প্রবাবলি সেকেন্ড কোয়ার্টারে, ফক্স নিউজে দেওয়া একটা ইন্টারভিউ, যেটা আজকের দিন পর্যন্ত আপনি ইউটিউবে গিয়ে সার্চ করলে পাবেন, যেখানে মোহাম্মদ বিন সালমান বলতেছিল আমরা অলমোস্ট ক্লোজ টু ডিল, আমরা ডিলে অলমোস্ট অনেক ক্লোজ হয়ে গেছি ইসরায়েলের সাথে ডিল করতে, আব্রাহাম একর্সে জয়েন হইতে। ঠিক তার কয়েক মাসের মধ্যেই 7 অক্টোবর হয়, অ্যান্ড ইন্টায়ার যে প্ল্যান ছিল মোহাম্মদ বিন সালমানের, সৌদি আরবের সকল কিছু আসলে ধ্বংস হয়ে যায়। অ্যান্ড ওই বিষয়টাকে তারা ডিলে করতে করতে আজকে 2026 সালে আমরা আইসা উপস্থিত। এখন 26 সালের যে স্টোরি আমরা লক্ষ্য করলে দেখতে পারবো যে মোহাম্মদ বিন সালমান আজকের দিনেও খুব বেশি চিন্তিত না ফিলিস্তিন নিয়ে, 2023 সালেও চিন্তিত ছিল না,
বিকজ মোহাম্মদ বিন সালমান অনেক বেশি আসলে কেয়ার করে সৌদিকে নিয়ে, অনেক বেশি স্টেট ন্যাশনালিজমের ওই পলিটিক্সটাকে সে পছন্দ করে। অ্যান্ড মোহাম্মদ বিন সালমান সৌদি আরবকে একটা মডার্ন স্টেটে পরিণত করতেছে, যেখানে সেন্টারে ইসলাম থাকবে না, বা একটা এমন পরিচয় দিতে চায়, এমন একটা আইডিওলজি ক্রিয়েট করতে চায় যেখানে সেন্টারে ওয়াহাবিজমও থাকবে না। তার জন্য মোহাম্মদ বিন সালমান আসার পরে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে কাজটা করছে, ফার্স্ট অফ অল ইসলামকে সেন্টার থেকে সরানোর চেষ্টা করতেছে, যেটা অলমোস্ট সে সরিয়ে ফেলতে সক্ষম হয়েছে। বাট ওখানে কিছু বাজে দিকও আছে, যেটা যদি কারো ইচ্ছে হয় যে এই এন্টায়ার সিনারিওগুলো আসলে সুন্দর করে আন্ডারস্ট্যান্ড করার জন্য এবং ইংলিশে যদি কেউ দেখতে ইচ্ছুক হন, দেন আমি আপনাকে স্ট্রংলি রেকমেন্ড করব সামি হামদি ভাইয়ের 2025-এর যে কোনো সময় ইন্টারভিউ নিতে, যেগুলো মোহাম্মদ বিন সালমানকে সেন্ট্রিক নিয়ে করা। তো আপনি শুনলেই খুবই ডিটেলস আসলে আন্ডারস্ট্যান্ড করতে পারবেন যে আসলে কি হইতেছে এবং কি হয়েছিল ওই সময়। সো মোহাম্মদ বিন সালমান ওয়াহাবিজমকেও শুরুর দিন থেকে সে মনে করতেছিল, যদি আমি ইসলামকে সেন্টার থেকে সরাইতে চাই, দেন ওয়াহাবি যে আইডিওলজি, এই আইডিওলজিকেও আমি খুব বেশি দিন পালতে পারবো না, এটাকেও আমার কোনো না কোনো বইতে সাইড করতে হবে। অ্যান্ড সেকুলারিজম থাকুক না থাকুক, দ্যাটস এ ডিফারেন্স গেম, বাট আমরা এমন একটা সমাজ তৈরি করব যেখানে সেন্টারে ইসলাম তো থাকবেই না, রাষ্ট্রের কোনো কাজেও ইসলাম খুব বেশি ম্যাটার যাতে না করে, এই লেভেল পর্যন্ত আমি আসলে অ্যাচিভ করতে চাই। অ্যান্ড মোহাম্মদ বিন সালমান সাকসেসফুলি অনেক কিছু পুল অফ করতে পারছে আনটিল ভেরি রিসেন্টলি, যেখানে এই যুদ্ধের জন্য তার অনেক বড় বড় কিছু ঝামেলা হয়েছে। করোনার পরের থেকেও অনেক বেশি ঝামেলা চলতেছিল। সো সৌদি আরব 2025 সালের ওই যুদ্ধে আমেরিকা ইনশিওর করছে যে এই যুদ্ধ আসলে লাস্ট করবে না, 2 সপ্তাহের ভিতরে আসলে ক্লোজড হয়। বাট এইবার যখন শুরু হয়, মোহাম্মদ বিন সালমান সিরিয়াসলি শকড হয় যে আমেরিকা আমাকে না জানিয়ে করছেন। লিন্সি গ্রাম যে রিসেন্টলি মারা গেছে, আলহামদুলিল্লাহ, বিকজ একজন ভয়ঙ্কর মানুষ, তাকে নিয়ে অন্য কোনো ডিসকাশন করবো আমরা। সো লিন্সি গ্রাম বলতেছিল যে আমরা আমাদের জিসিসি যে পার্টনার, তাদেরকে এই জন্য বলি নাই বিকজ তারা বললে ফার্স্ট অফ অল মানতো না, অ্যান্ড এখন যেহেতু ইরান অ্যাটাক করছে, এখন আমাদের সাথে আইসা জয়েন করা উচিত, ইসরায়েলের সাথে আইসা লড়াই করা উচিত ইরানের এগেনস্টে। আই মিন, ওই মানুষ এত কনফিডেন্ট ছিল যে জিসিসি রাষ্ট্রগুলো তো লড়াই করবেই ইরানের এগেনস্টে। বাট সৌদি আরব অ্যাটলিস্ট এটা রিয়েলাইজ করছে, শক্ত হয়েছে যে তাকে না জেনিয়ে ইন্টায়ার বিষয়গুলো আসলে হয়েছে, বিকজ তারা মনে করতেছিল যে একটা ডিল, কোনো না কোনো ধরনের ডিল তারা আসলে পুল অফ করতে পারবে ডোনাল্ড ট্রাম্প। বাট ওটা হয়নি। সৌদি আরব শকড হয়েছে অ্যান্ড এটাও রিয়েলাইজ করছে যে আমরা যদি যুদ্ধে জয়েন হই, আমাদের ইনটায়ার যে প্রজেক্ট ছিল ভিশন 30, যেটাকে তারা পোস্টপোন করছে 34 পর্যন্ত বা 34 পর্যন্ত, 2034 সালে বিশ্বকাপ পর্যন্ত, আমরা ওই সকল কিছু হারাবো এবং খুবই ভয়ঙ্কর লেভেল পর্যন্ত হারাবো, যা আমরা রিকভারি আর করতে পারবো না। সো সৌদি আরব এই ইন্টারনালাইজ করার পরেও, যখন গত 2-3 দিন যাবৎ ইয়ামেনে হুতিদের সাথে লড়াই চলতেছে, এটা এত শকিং ছিল আমার জন্য যে সৌদি বেছে বেছে আমেরিকাকে বেচ দিতেছিল, আমেরিকার বিমান, কার্গো বিমান রেগুলারলি ভিজিট করতেছিল রিয়াতে, ইনস্টলেশনের কাজ করতেছিল ইন্টার মিডল ইস্টে। এই সকল কিছু ঠিক আছে, আই মিন ঠিক তো কোনো কিছুই নেই ফার্স্ট অফ অল। বাট যদি আমি ওভারঅল সকল ডিজাস্টারগুলো আমি দেখি, ওইখানে অ্যাটলিস্ট সৌদি আরব যতদিন ডাইরেক্টলি কনফ্রন্টেশনে না যায় ইরান বা ইরানের কোনো প্রক্সির এগেনস্টে, ততদিন পর্যন্ত সৌদি ডিলে টেকটিকেই খেলতেছে যে সৌদি কোনো না কোনোভাবে বেঁচে যাবে। বাট ফার্স্ট অফ অল সৌদি কীভাবে যে আসলে যুদ্ধে জয়েন হইলো, আই মিন ওয়াও, সৌদি কত কিছু আসলে করতে পারতো, তার ক্যাপাবিলিটিস কত বেশি ছিল সুন্নি লিডার হওয়ার ক্ষেত্রে। বাট ঘুরে ফিরে সৌদি এমন একটা প্লেসে আসলো যেখানে সৌদির এলাই আমেরিকা ও ইসরায়েল। অ্যান্ড এই বিষয়টা বলতে যত বেশি কষ্ট লাগুক, এটা সত্য। অ্যান্ড এই ফ্যাক্টটা যতদিন আমরা আসলে রিয়েলাইজ না করব যে সৌদি স্যাডলি
মুসলিম কোন কোয়ালিশনের ভিতরে সে নিজেকে আর খুঁজে পাইতেছে না আন্ডার মোহাম্মদ বিন সালমান। অ্যান্ড তার যে কোর ভ্যালু ছিল, তার যে কোর আইডেন্টিটি ছিল, ওটাকে সে এত পরিমাণে আঘাত করছে যে এখন সে ওটাতে আসলে ব্যাকও করতে চাইতেছে না, বিকজ তার কাছে মনে হইতেছে যে আমি পিছনের দিকে যাইতেছি, বিকজ আমি ওই পরিচয় থেকে আসলে বের হওয়ার চেষ্টা করছি। আমি সাকসেসফুলি 2-3 বছর আসলে যথেষ্ট পরিমাণে ইনভেস্ট করছি, আমাদের ইন্টার একটা পপুলেশনকে তৈরি করছি যারা আউটসাইড ওই আইডিওলজির আউটসাইড আসলে গিয়ে চিন্তা করতে পারে। এখন যদি আমি আবারও ওই পরিচয়ের ভিতরে যাই আর ইরান থাকে, দেন আমার কোনো না কোনো বইতে ওই পরিচয়ের ভিতরে যাওয়া লাগবে, দেন এটা আমার জন্য পিছনে যাওয়া ছাড়া আর কোনো পয়েন্ট এসে আসলে এক্সপ্লেন করতে পারে না এই এন্টায়ার সিনারিওটাকে। সো এখন আসি আমরা যে এই দুই গ্রুপে সৌদি ও হুতিদের জয়েন হওয়াতে বাবাল মান্দিব যেহেতু এখন বন্ধ, রেড সির সকল শিপমেন্ট বন্ধ, যদি এরও কারো ডিটেলস আসলে দেখতে মন চায়, আমি বলবো যে ফয়সাল ওয়ারিয়াজ ভাই পাকিস্তানের খুবই ডিটেলস আসলে ডিসকাশন করে, খুবই সুন্দর ডিসকাশন করে, তার ভিডিও গিয়ে আসলে দেখতে পারেন। সো সে ওইখানে অনেক ডিটেলস কথা বলছে। বাট এই লিঙ্ক আপে ইরান যুদ্ধে এটা সিগনিফিকেন্ট এখন কত বেশি বাড়লো, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আসলে আমরা স্যাডলি কেউ আমরা খুব বেশি ডিসকাশন করি না, যে এই সকল কিছুতে সবচেয়ে বেশি লাভবান কি হইতেছে ইসরায়েল। ইসরায়েল এট দ্য এন্ড অফ দ্য ডে যখন দেখতেছে সৌদি আরব জয়েন্ট হয়েছে ফাইনালি এই যুদ্ধে, অ্যান্ড মুসলিমরা একে অপরের সাথে লড়াই করবে, সুন্নি শিয়াদের এগেনস্টে লড়াই করবে, শিয়ারা সুন্নিদের এগেনস্টে লড়াই করবে, এর ভিতরে সবচাইতে বেশি লাভবান হইল ইসরায়েল। বিকজ ইসরায়েলের যে এজেন্ডা ছিল এই যুদ্ধ শুরু করার, যে ইন্টায়ার রিজিয়নে কেওস থাকবে, ইরান ধ্বংস হবে, সৌদি মোস্ট প্রবাবলি যথেষ্ট পরিমাণে আঘাত নিবে, অ্যান্ড জিসিস ছোটো ছোটো রাষ্ট্রগুলো তো টার্গেট হবেই, বিকজ তাদের ওই ক্যাপাসিটিই নাই যে তারা আসলে লড়াই করবে। অ্যান্ড ইন্টায়ার রিজিয়নে বিগ প্লেয়ার ইসরায়েল থাকবে, ইনক্লুডিং যদি আমরা বর্তমানে দেখি যে ইনক্লুডিং আমেরিকা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে এই রিজিয়নে। এই পর্যন্ত আসলে প্ল্যান অনেক পলিটিক্যাল সায়েন্টিস্টরা আসলে এই পর্যন্ত টানে। সো এটা খুবই স্যাড যে সৌদি আরব অলমোস্ট গত 5 মাস যুদ্ধ থেকে আসলে দূরে ছিল, অ্যান্ড মনে হইতেছিল এই যুদ্ধ বন্ধ হবে, বন্ধ না হইলেও সৌদি আরব দূরে থাকবে, বাট কতদিন থাকবে এটা নিয়ে সবার একটা সংশয় ছিল। এখন আমরা দেখলাম যে গত 24 বা 25 তারিখে ফাইনালি ইয়ামেনে তারা বিমান বিমান দিয়ে আসলে হামলা করছে। সো এই হলো ওভারঅল আপডেট। যদি কারো আরো ডিটেলসে আসলে শুনতে ইচ্ছে হয়, দেন আমি আগেই বললাম ফাইসাল ওয়ারিয়াজ ভাই ভিডিও দেখতে পারেন। আর যদি মনে করেন যে না আমার এখানে আসলে ভিডিও দেখবেন, তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন যে আপনারা আর কি কি বিষয় আসলে জানতে চান, কি কি বিষয় নিয়ে মনে করেন যে আমার আলোচনা করা উচিত, বা আলোচনা ওভারঅল কেমন লাগে, আপনি চাইলে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।